সে স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। মারার পরে হচ্ছে সে এটাকে ডিপ ফ্রিজে ঢুকানোর পরে হচ্ছে বাসায় যে কুড়াল আছে এই কুড়াল দিয়ে হচ্ছে সে আলমারিতে বেশ কয়েকটা ভাঙচুর করে। এই করে হচ্ছে তারপরে সে বেরোয়। এবং সে যে স্কুলে যে কলেজে লেখাপড়া করতো সেটা 8:30টায় ক্লাস বসে এবং 1:10-এ ছুটি হয়। আমরা ওই ঘটনার দিনের সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত সিসিটিভি ফুটেজ নিয়ে আসি। 2টা ক্যামেরা 16 ঘন্টা সিসিটিভি ফুটেজে আমরা দেখি যে সে 8:40-এ ঢুকতেছে আর 1:15-তে বেরোচ্ছে। নামাজ পড়ে সে 1:56-তে বাসায় যায়। পুরো তার বিবৃতির সাথে তার এই সিসিটিভির ফুটেজ একেবারে হুবহু মিলে যায়। পাশাপাশি আমরা আরও একটা সিসিটিভি ফুটেজ পাই, যে সিসিটিভি ফুটেজটি ওই ঘটনাস্থলের পাশে ছিল। সেই জায়গাতেও সে অনিয়মিতভাবে তার বাসায় ঢোকার কোনো আলামত দেখা যায়নি। সে যথারীতি সময়ে বাসা থেকে বের হয়েছে এবং সে যথাসময়ে নামাজ পড়ে কলেজ ছুটি হওয়ার পরে নামাজ পড়ে সে বাসায় ঢুকেছে। তো প্রাথমিকভাবে আমরা তার বিষয়ে কোনো সাক্ষ্য প্রমাণ পাই নাই। আসলে এখানে টাইমের একটা বিষয় বলেন, আমি ছোট্ট একটা বিষয় জানার কথা, যেহেতু আপনি সিসিটিভি ফুটেজগুলো পর্যালোচনা করেছেন, যেহেতু সাদ সকালবেলা বের হয়ে গেছে এবং স্কুল শেষ করে 1:56-এর দিকে সে বাসায় ঢুকেছে, তার মানে এই হত্যাকাণ্ডে যারা জড়িত তারা টাইমটা কখন বলেছে, তারা এক্সাক্ট কোন সময়টা? 12:30 থেকে 1টার মধ্যে, আচ্ছা, নিয়ার অ্যাবাউট 12:40-45-এ। তার মানে এই সময়ের মধ্যে তো সাদ বাসায় না, আসে নাই। বাসায় আসেনি। জি না, আসে নাই। সে স্কুল থেকে তার ক্যাম্পাস থেকেও বের হয় নাই এবং সে বাসাতে ঢোকার সিসিটিভি ফুটেজ নেই। আরেকটা বিষয় ভাই, সেটা হচ্ছে যে আসামিদের গ্রেফতার করলেন বাকি 3 জন, এদের সঙ্গে সাদের কি কোনো কানেকশন আপনারা পেয়েছেন? না, কোনো রকম কানেকশন নেই। প্রথমত হচ্ছে যে আপনি যেটা বললেন বগুড়ার দুপচাচিয়ার যে বিষয়টি, সেখানে মূলত এই ছেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী কিন্তু আমরা কাজ করেছি এবং তার স্পষ্ট জবানবন্দি ভিডিও ফুটেজ সহ আমাদের কাছে আছে। তিনি যখন কথা বলছিলেন এবং তিনি যখন এই জবানবন্দি দিচ্ছিলেন আমাদের কাছে, তার পাশের রুমে তার আত্মীয় স্বজন ছিল। ইভেন তাকে যখন আমাদের ক্যাম্পেও নিয়ে আসা হয় তখনও তার আত্মীয় স্বজন আমাদের সাথে, আমাদের টিমের সাথে আমাদের ক্যাম্পে আসে। এরপরও তদন্তের স্বার্থে তদন্তে বিভিন্নতা থাকতে পারে, তদন্ত বিভিন্নতার মোড় হয়। তদন্তকালীন সময় যদি আমাদের কোনো সহায়তার দরকার হয় আমরা অবশ্যই সহায়তা করব। এছাড়াও যেটা বললেন যে আমাদের র্যাবের কোনো সদস্যের জন্য যদি কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের গাফিলতি পাওয়া যায় আমরা অবশ্যই তার ব্যবস্থা নিব এবং আমরা তদন্ত সাপেক্ষে সে ধরনের ব্যবস্থা নেব। আমাদের কাছে যদি অভিযোগ আসে আমরা অবশ্যই এটাকে খতিয়ে দেব। স্বীকারোক্তি কিন্তু অনেক ধরনের আছে, নিজে স্বীকারোক্তি দিতে পারেন, ম্যাজিস্ট্রেটের সামনেও দেওয়া যেতে পারে এবং এই স্বীকারোক্তি দেওয়া মানেই যে তিনি স্বীকার করে ফেললেন, ঘটনা প্রমাণ হয়ে গেলে এটা কিন্তু না। এটি তিনি যেখানেই স্বীকারোক্তি দেন না কেন পরবর্তীতে কিন্তু সেই যে জবানবন্দি বা স্বীকারোক্তি দিয়েছেন তিনি কিন্তু যে কোনো সময় সেটা পরিবর্তন করতে পারেন। এটা তার অধিকার, তার আইনগত অধিকার এটা। সে কিন্তু যে কোনো সময় এটি পরিবর্তন করতে পারে। অবশ্যই আইনগত স্বীকারোক্তি আমি যখন দিয়েছি এরপরে যদি আমি এটাকে পরিবর্তন করতে চাই এটা আমার আইনগত অধিকার, আমি যে কোনো সময় এটা পরিবর্তন করতে পারবো। কিছু হোক বা যাই হোক আইনগত, আমরা এখানে আইন নিয়ে এখন করবো না, আমাদের স্টেটমেন্ট আমাদের আইনের অনেক বিজ্ঞ লোক আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার জয়পুরায় যে মর্মান্তিক একজন গৃহবধূর হত্যা সংঘটিত হয়েছে, যেখানে তার নিজ সন্তানকে এই হত্যাকাণ্ডের জন্য র্যাব দায়ী করেছে এবং সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে বক্তব্য প্রচার করেছেন। পরবর্তীতে যখন এই মামলাটি পুলিশের কাছে তদন্তের জন্য যায়, পুলিশ তদন্ত করে এই মামলার প্রকৃত ঘটনা সত্যতা বের করেন, যেখানে বলা হচ্ছে এই মামলার প্রকৃত হত্যাকারী হচ্ছে সেই বাসায় ভাড়াটিয়া মহিলা নারী ভাড়াটিয়া মাবিয়া সুলতানা হাসি এবং মুসলিম উদ্দিন ও সুমন রবি দাস। এই 3জন হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। প্রথমে র্যাব বগুড়া ভারত এর কোম্পানি কমান্ডার এহতেশামুল হক উনি প্রথমে বলেছেন এই হত্যাকাণ্ডের সাথে তার ছেলে জড়িত। যখন যেদিন এই হত্যাকাণ্ড হয়েছিল সেদিন তার ছেলে মাদ্রাসায় ছিলেন। সে হচ্ছে দুপচাঁচিয়া দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার একজন ছাত্র। বেলা 11টার দিকে মাদ্রাসা থেকে সে এসে তার মায়ের সাথে তার যে পূর্ব দ্বন্দ্বটি ছিল নারী সংক্রান্ত বিষয় এবং মায়ের কাছ থেকে সে হাত করার জন্য টাকা খুঁজতেন, মা টাকা দিতেন না। তাদের মধ্যে যে দ্বন্দ্ব থেকে কুবের বসে মাকে হত্যা করে। কিন্তু পরবর্তীতে হত্যাকাণ্ডের পর এই হত্যাকারীরা দরজা বন্ধ করে চলে যাওয়ার পর 2টি মোবাইল এবং একটি রাউটার উদ্ধার হয়। এই মোবাইলের সূত্র ধরে তারা একজনকে ধৃত করে পরবর্তীতে মুসলিম উদ্দিনকে
এই মোবাইলের ধারক হিসেবে তারা প্রথমে শনাক্ত করেন। শনাক্ত করার পর যখন মুসলিমকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হলো, তখন মুসলিম তার 164 এর জবানবন্দিতে বিজ্ঞ আদালতকে জানায় সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এখন কথা হলো, র্যাবের যে কোম্পানি কমান্ডার রয়েছেন উনি বলেছেন, এহতেশামুল হক বলেছেন যে তার ছেলে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এবং উনি আরো বলেছেন এই ছেলে যখন জবানবন্দি দিচ্ছিলেন এই জবানবন্দি ক্যামেরা রেকর্ড করা হয়েছে এবং তার পাশে তার বাবা এবং নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন। পরবর্তীতে যখন এই হত্যাকাণ্ডের সাথে অন্য ৩ জন ব্যক্তি জড়িত হওয়ার বিষয়ে পুলিশ তথ্য প্রকাশ করলেন এবং সাথে বললেন এই মামলার ঘটনার সাথে উম্মে সালমা খাতুনের ছেলে কোনোভাবে সাদ জড়িত নয়। বলা হচ্ছে কি সে ৮টা ৪০-এ মাদ্রাসায় প্রবেশ করে, ১টা ১৫-তে মাদ্রাসা থেকে বের হয়, ১টা ৫৬-তে সে নামাজ পড়ে বাসায় ফিরেন। কখনো সে এর আগে এবং পরে বাড়ির আশেপাশে র্যাবের যে স্টেটমেন্ট যে বলা হয়েছে সেই ছেলে সন্দেহজনকভাবে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করেছেন, পরবর্তীতে বাড়িতে ঢুকেছেন, এইরকম কোন প্রকার ভিডিও সত্যতা বাড়ির পাশে যে সিসি ক্যামেরা টিভি ছিল ওখান থেকে সংগ্রহ করে পাওয়া যায়নি। পরবর্তীতে র্যাবের মিডিয়া এবং আইন শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস সাহেব বলেছেন, যদি র্যাবের কোনো কর্মকর্তা তাদের কাজে গাফিলতি করে থাকেন তাহলে তার বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে, আইনগত ব্যবস্থা নেবেন। এখন কথা হলো এখানে কোনো গাফিলতি আদৌ হয়েছে কিনা। না, এখানে আমরা যে র্যাবের অ্যাক্টিভিটিস দেখেছি র্যাব ১২, এখন কোনো গাফিলতি হয়নি। কারণ হত্যাকারীকে প্রথমে তারা গৃহীত করেছেন, তাদের অফিসে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পর জিজ্ঞাসাবাদ করেছেন, জিজ্ঞাসাবাদ পরবর্তীতে সাদের কাছ থেকে হত্যার বিষয়ে তারা বিবৃতি নিয়েছে, যেটা তাদের মোবাইলে ধারণ করেছেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা প্রকাশ করেছেন। তাহলে এখানে কোনো গাফিলতি নেই। কথা হলো যে হত্যা করে নাই তাকে আসামি বানানো হয়েছে। এখন কথা হলো উনি বললেন, র্যাবের লেফটেন্যান্ট কর্নেল মুমিন ফেরদৌস বললেন, যদি কোনো ব্যক্তি তার জবানবন্দি যে কাউকে দিয়ে থাকে পরবর্তী সে এটা পরিবর্তন করতে পারে, রদবদল করতে পারে, প্রত্যাহার করতে পারে। কথা হলো যদি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে যদি কোনো জবানবন্দি দিয়ে থাকে 164-এ সেটি প্রত্যাহার করা যায় কিনা, আইনগত বিষয় রয়েছে। এখানে কথা হলো কি রিট্রাক্ট পিটিশন দাখিলের মাধ্যমে অবশ্যই এটা প্রত্যাহার করা যেতে পারে। কখন? যখন এই 164 দাতা দোষীকার যিনি করেছেন এক্সকালপেটরি হোক ইনকালপেটরি হোক, তিনি যদি বলে থাকেন এবং প্রমাণ করতে সক্ষম হন, তাকে জোর করে, তাকে মৃত্যুর ভয় দেখিয়ে, তাকে হুমকিতে রেখে এই জন্মদিন নেওয়া হয়েছে। এখন কথায় আসি আমরা, যদি এরকম হয়ে থাকে তাহলে র্যাবের যে বক্তব্য, তাহলে এসাদের কাছ থেকে যে বক্তব্য নেওয়া হয়েছে, তাহলে তাকে কিসের ভয় দেখিয়ে, তাকে কিসের হুমকি দেখিয়ে এবং তাকে কিভাবে বাধ্য করে এই স্টেটমেন্টটা নেওয়া হলো। তাহলে এই কথাটা র্যাবের লেফটেন্যান্ট কর্নেলের এই কথাটা তাদের যে কর্মকর্তা যিনি কমান্ডিং কোম্পানি কমান্ডার রয়েছেন ওনার কর্মকাণ্ডের বিরুদ্ধে যায়। এখন তাকে কিভাবে বাধ্য করা হলো যে এই স্টেটমেন্ট দেওয়ার জন্য। এখনো পর্যন্ত এই মামলা যিনি তদন্তকারী কর্মকর্তা রয়েছেন নাসিরুল ইসলাম, উনি বলেছেন উনি যে বক্তব্য তাকে এই মামলার হত্যাকারী হিসেবে সন্দিগ্ধ আসামি সাদ দিয়েছেন হুবহু সিসিটিভি ফুটেজের সাথে মিলে যায়। এখন সে যদি এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত না হয়ে থাকে তাহলে আজ পর্যন্ত তার জামিন হয়নি। বিজ্ঞ আদালতের নিকট এবং তার নিয়োগপ্রাপ্ত যিনি আইন কর্মকর্তা রয়েছে তার নিকট আমার বিনীত অনুরোধ হবে তাকে বিজ্ঞ আদালতকে স্যাটিসফাইড করে বিষয়গুলো উপস্থাপন করে তাকে জামিন মুক্ত করা। এখন একজন নিরপরাধ ব্যক্তি যিনি এরকম স্পর্শকাতর একটা ঘটনায় বিনা অপরাধে বিনা বিচারে একদিন সে জেল কাটতে পারে না। র্যাব তার দায় স্বীকার করুক না করুক, র্যাবের যে এখানে একটা প্রকৃত ঘটনাকে, হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে সম্পূর্ণ নির্দোষ একটা ছেলের উপর চাপিয়ে দিয়ে ডাকাতির ঘটনা সাজিয়ে যেটা উপস্থাপন করেছে, এটা উপস্থাপন করতে এই একটা ছেলেকে কতটুকু তারা বাধ্য করেছে, আদৌ বাধ্যটা কে করেছে, কি কারণে করেছে এবং কোন স্বার্থে করেছে, তার পেছনে কে ছিল, এগুলো
খতিয়ে বের করা উচিত বলে আমি মনে করি এই নিরপরাধ ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া এবং লাস্টে আইনের শাসন প্রতিষ্ঠা করা। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।